নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল বলেছেন মির্জা ফখরুল। সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ নেতাদের। ভোট নিয়ে মানুষের আস্থা অর্জনে বড় চ্যালেঞ্জ মনে করেন নতুন সিইসি। রবিবার শপথ, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশা সংস্কার কমিশনের। ফ্যাসিবাদ প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুর রহমানের। গুমের সাথে জড়িতরা রাজনীতি করতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেশে বিশ্বমানের একটি ব্যাংক নেই বলেছেন অর্থ উপদেষ্টা। ব্যবস্থা না নিলে লুটপাট, খেলাপি ঋণের ঘটনা ফিরে আসবে, শঙ্কা সানেমের। শুক্রবার রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। জুরাইনে রেলপথ অবরোধ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল। শুক্রবার রাতে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি আয়োজিত সুধী সমাবেশে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংস্কার টেকসই হতে হবে, কম সময় সব পরিবর্তন করে ফেলা যাবে না। নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার তা দ্রুত করতে হবে, কেননা নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা রক্ষা করতে। বিএনপি মহাসচিব আরও বলেন, তরুণদের বাদ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্ভব নয়। শেষ গোলটা তারাই দিয়েছে, ফ্যাসিস্ট সরকারকে সরানো গেছে, এখন রূপান্তর ঘটাতে হবে, যেখানে গণতন্ত্রের মূল্যবোধ ও চেতনাকে সামনে রেখে দেশ পরিচালনা করা যাবে। অনেক ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, বিভেদ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণ সেটা গ্রহণ করতে হবে। সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন, যারা প্রসিড, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সে পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। বিপ্লবী সরকার নয়, যে সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপারেন্ট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ তাদের দোসররা দেশের গণতন্ত্রের ক্ষতি করেছে, এখন স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য ওত পেতে আছে। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন জরুরি বলেও মনে করেন তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতে অস্থিরতার জন্য পতিত স্বৈরাচারের দোসরদের দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, অধিকারের নামে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হচ্ছে, নির্বাচন দিতে যত দেরি হবে ততই অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন তারা। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি নেতারা। অতি দ্রুত যত তাড়াতাড়ি আমরা নির্বাচন আনতে পারবো, ইনশাল্লাহ নির্বাচনের মধ্য দিয়েই আপনাদের সেই চাওয়া পাওয়া পূরণ হবে। আর এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়েন না, বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের শেখ হাসিনা, তার সহযোগী যারা বিদেশে যারা আছে, তারা ওত পাইতা বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছেই, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশের অর্থনীতি, জনগণের টাকা, বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে। এখন কারাগারের ভিতরে নাকি সালমান এফ রহমান খুব বহাল তবিয়তে আছেন শুনি, সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে। হতেও পারে আপনার এই যে গার্মেন্টস সেক্টর যে অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে। এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান এফ রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে না। শ্রমিক নেতা
ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরকেও প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। সিভিল সোসাইটির সঙ্গে কাজ করেছি, যার একটা বড় অংশ ফ্যাসিবাদের সহযোগী ছিল। পারসিকিউটেড সিভিল সোসাইটি এবং ফ্যাসিস্টদের সহযোগী সিভিল সোসাইটি এই নিয়ে আমরা অবস্থান করেছি এবং সেটার মধ্যে দিয়েই যখন গুম হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া এবং আমাদের সাথীদের নির্যাতনে থাকা, এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে। আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে। আজকে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের জন্য 11টা কমিশন করা হয়েছে। আমার নিবেদন হচ্ছে যে আপনারা এই কমিশনগুলোর সঙ্গে কিভাবে কাজ করা যায়, কিভাবে আরো বেশি ইনভলভ হওয়া যায়, কিভাবে আমাদের তরুণদেরকে, আমাদের এই আন্দোলনের সাথীদেরকে একত্রিত করা যায়, সেটার দিকটা দেখবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনের অনুঘটক হচ্ছে মায়ের ডাক। তাদের কর্মসূচির কারণে সারা দেশে মানুষ গুমের আতঙ্কের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে আয়োজিত গুমের জবানবন্দি শিরোনামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের লাগাতার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা দেশের মানুষের ক্ষোভ ছিল, ফলে জুলাই আগস্টের আন্দোলনও সারা দেশে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, যারা এই গুমের সাথে জড়িত তারা রাজনীতি করার অধিকার রাখে না। গুম হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক যে ভূমিকা রেখেছে তাদেরকে জাতীয়ভাবে সম্মান দেওয়া উচিত। অনুষ্ঠানে সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সহ বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখেন। বেদনা নিয়ে তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে ওনারা 2-3 জন ছিলেন। আমরাও আসতে সত্যিকার অর্থে সংকোচ হতো। সাংবাদিকরা, অনেক সাংবাদিক, গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক, যাদের অনেক ডিগ্রি আছে, তারা পর্যন্ত তাদের যে কি ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছে, ডুবে মারা গেছে, অনেক গল্প করতো। কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে। এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন, সবকিছুর অনুঘটক এই আন্দোলন। মায়ের ডাককে সত্যিকার অর্থে আমি এজ এ ফরমার জার্নালিস্ট মনে করি মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত। বাংলাদেশে যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে না। হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। তাদের জন্য পলিটিক্স হবে। নবগঠিত ইসি তাদের দায়িত্ব কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে আশা করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও তার ধারণা। তবে জনগণের আস্থা ফেরাতে কতটা সফল হবে তার সময় বলে দিবে বলে তার মত। এদিকে ভোট নিয়ে জন অনাস্থার ধারণা পাল্টানো, মানুষের বিশ্বাস আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বৃহস্পতিবার নিয়োগ পান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন 4 বেসামরিক ও সামরিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানুল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার দুপুরে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে কমিশন। নতুন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক। দেশের দুঃসময়ে নতুন ইসির সামনে পাহাড়সম দায়িত্ব। নতুন ইসি স্বাধীনভাবে দলমতের ঊর্ধ্ব থেকে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবে। আশা
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহেদুর রহমানের। চোখ বন্ধ করে নিশ্চিত থাকতে পারেন এই যে সরকারটা আছে এই সরকারটা নির্বাচন ম্যানিপুলেট করার কোনো নিয়ত তাদের নাই। সুতরাং এই নির্বাচন কমিশন নিশ্চিতভাবেই ভালো করবে এবং আস্থা ফিরিয়ে আনবে। শ্রেষ্ঠতম নির্বাচন কমিশন দিলেও সরকার যদি সাহায্য না করে হবে না। সো সরকার এবং নির্বাচন কমিশন মিলে কেমন নির্বাচন দেয়, তারা যদি কিছু স্থানীয় সরকার নির্বাচন করেন সেটার একটা গুরুত্বপূর্ণ প্রজেকশন হতে পারে। এমন একটা নির্বাচন ইনশাল্লাহ দিব, আমার দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে ভবিষ্যতে মানুষ মনে করে, এই দেশের জনগণ মনে করে যে আমরা ওই ইলেকশন কমিশনের মতো ইলেকশন চাই। নবনিযুক্ত সিইসি বলছেন, প্রশ্নবিদ্ধ নয়, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কলঙ্কের অবসান ঘটবে, আশা ডাক্তার জাহেদের। সরকার আর নির্বাচন কমিশন একসাথেই রেফারি হতে হয়। এই জন্য দেখবেন আমরা কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না, কারণ দলীয় সরকার তো একটা খেলোয়াড়, সে রেফারি না। সো এইখানে যে সরকারটা আছে এই সরকারটা তো আসলে দলীয় সরকার না। সুতরাং আমরা নিশ্চিত, আমি আশাও করছি, আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন তার যে রেফারির যে রোল প্লে করার সেটা করবে, কারণ এই সরকারটাও রেফারি। আমরা আসলে তাদের গার্ডস কতটা আছে, তারা কতটা শক্ত আছে, কঠোর আছেন, এই যে শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না, খুবই অ্যাপ্রিসিয়েবল। ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্টে এসেছেন। সো আমরা সেই সময় আসলে তাদের এই ব্যক্তিত্ব, সততা, তাদের এই গার্ডসটা দেখতে চাইব। পরীক্ষা হবে কিন্তু তখন, আবারও বলছি, জাতীয় নির্বাচন খুবই স্মুথ, খুবই চমৎকার, পার্টিসিপেটরি, স্বচ্ছ নির্বাচন হবে। গায়ে জোরে ইলেকশন করে দেখতেছেন তো, মানে নিজের দেশে থাকতে পারতেছে না, তো এরকম তো দেখতেছেন রেজাল্ট হতে। তারা আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক অ্যাজ এ লেসন টু অল দি পলিটিক্যাল পার্টিস, যে এরকম গায়ের জোরে ক্ষমতায় থাকলে যে কী হয়, এটা তো দেখতে পাচ্ছেন ওনারা। ওদের মধ্যে আহ্বান হলো যে আপনারা যেটা চাচ্ছেন সবসময় বলে আসছেন, জনগণকে ওয়াদা দিয়ে আমার ওয়াদা দেওয়ার আগে ওনারাই কিন্তু জাতিকে ওয়াদা দিয়েছেন যে আমরা তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, আমার সাথে আসো, মিটিংয়ে আসো, মিছিলে আসো, আমরা তোমাদের ভোটের অধিকার চাই, এই কথা তারা বলছেন। তো সুতরাং তাদেরকে বলবো যে আপনারা যে ওয়াদা করে যাদের কাছে করছেন সেটা এখন পালনে যে আমাকে হেল্প করেন। নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সহযোগিতার তাগিদ সংশ্লিষ্টদের। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসায়ী ব্যাংকের মালিক আবার তিনি জাতীয় সংসদের সদস্য, এমনটা পৃথিবীর অন্য দেশে পাওয়া যায় না। ব্যাংকের লাইসেন্স দেবার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাও ব্যাংকিং খাতকে নিয়ে গেছে ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলা ভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, প্রয়োজনের তুলনায় সংখ্যায় অনেক বেশি ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানের একটিও বড় ব্যাংক তৈরি হয়নি। ব্যাংক খাত নিয়ে গোলাম মঈনুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। বর্তমানে দেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬২টি। বাংলাদেশে আকার ও অর্থনৈতিক বিচারে এই সংখ্যা অনেক বেশি। এরপরে সুদের হার ও গ্রাহক সেবায় প্রতিযোগিতার সৃষ্টি হয়নি, বরং ২,৮৫,০০০ কোটি টাকা খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাত এখন খাতের কিনারে। নগদ টাকার সংকটে এখনো অধিকাংশ ব্যাংক থেকে আমানতকারীরা প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছেন না। অর্থ উপদেষ্টা বলছেন, ব্যাংক সংখ্যায় বেড়েছে, সক্ষমতায় বড় হয়নি। পার্শ্ববর্তী দেশে ভারত বিশাল দেশ, তো ইকোনমিও বড়, ওখানে তো এতগুলো ব্যাংক নাই। ওখানে ব্যাংক আছে কয়েকটা, একদম ন্যাশনাল লেভেলের ব্যাংক হলো মাত্র কয়েকটা, আর বেশি হলো ওদের রিজিওনাল ব্যাংক বলে। কিন্তু রিজিওনাল ব্যাংকগুলো তো অনেক বড়, তাই না? পাঞ্জাবের যে ব্যাংকটা আছে, ব্যাংক অফ বরোদা, বিশাল ব্যাংক, কারণ ওরা ওই এলাকার কাজ করে এবং ম্যানেজমেন্টটা ইকোনমি অফ স্কেল আছে। তো বড় হলে ব্যাংক হলে আমরা ম্যানেজ করতে পারি, লোকবল আমরা নিয়োগ করতে পারি, সেটা আমাদের করে। এইটা অত্যন্ত ভুল একটা বিষয় হয়েছে এবং রাজনৈতিক বিবেচনা। ক্ষমতায় কেন্দ্রে থাকাদের ব্যাংক মালিক হওয়া সমস্যা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। ব্যাংক যে নিয়েছে সে আবার একটা বড় ব্যবসায়ীর মালিক, আবার সেই ব্যবসায়ীর মালিক আবার জাতীয় সংসদের সদস্য। অতএব এইখানে একটা অদ্ভুত একটা, আমি বল আনহোলি অ্যালায়েন্স, মানে অত্যন্ত একটা খারাপ একটা দৃষ্টান্ত হয়েছে। তার মানে সংসদে পলিসি নিয়ে আলাপ করবে, সেটা হতে দেবে না। আর ওদের ব্যাংক মালিক, সে তার নিজের ব্যাংক থেকে টাকা নিলে আরেক ব্যাংক থেকে নেবে, আরেকজনকে দেবে। এইটা কিন্তু হয়ে গিয়ে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক। লাইসেন্স দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। ব্যাংকগুলো লোকজন চাইবে হয়তো, কিন্তু আমার সময় যেটা আমরা করেছিলাম যে ব্যাংক তখনও অনেক অ্যাপ্লিকেশন ছিল, কিন্তু তখন
আমি আরোগ্য করেছিলাম একটা জিনিস হলো পলিটিক্যাল মাস্টাররা তো চাইবে ব্যাংক দিতে, তাদের সাথে এঙ্গেজ করা, তাদেরকে বোঝানো। এখন তারা যা বলে তাই যদি শোনেন তবে তো বিপদ। সেই সময় বলেছিল ব্যাংক দাও, ব্যাংক নাহলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দাও। তা আমরা বললাম যে যাচাই বাছাই করে দেখছি, সময় নিয়ে বললাম যে এখানে টিপিক্যালি ব্যাংকগুলো দেওয়া ঠিক হবে না। ব্যাংক খাতে অনিয়ম পুরো অর্থনীতিকে ভোগাচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এখনই শক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ব্যাংকের অর্থ লুটপাট, শেয়ার কেলেঙ্কারি ও খেলাপি ঋণের সীমাহীন কারসাজির ঘটনা আবারও ফিরে আসবে, এমন শঙ্কা করছেন সানামের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। চিহ্নিত দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের সামাজিকভাবে বয়কটের পরামর্শ দেন তিনি। আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা বিষয়ে শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এই আহ্বান জানান তিনি। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিতর্কিকরা পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে তিতুমির কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে সানামের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, আর্থিক খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগে যাদের নাম এসেছে তাদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। দুর্নীতি অপচয় বন্ধে বিদ্যুতের সকল চুক্তি রিভিউ করার পরামর্শ দেন তিনি। ব্যক্তির বিচারের পাশাপাশি কোন প্রক্রিয়ায় দুর্নীতি ও লুটপাট হয়েছে সেসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন সেলিম রায়হান। রাজনীতিবিদ এবং আমলাদের সাথে, এবং আমলাদের একটা অংশ, তারা একটা জোটবদ্ধভাবে তারা নানা রকমভাবে এই দুর্নীতি এবং আর্থিক খাতের থেকে দুর্নীতির মাধ্যমে টাকা অথবা সম্পদ সৃষ্টি করে তারা সেগুলো দেখা গেছে হয় কিছুটা নিজের দেশে বিনিয়োগ করেছেন, বেশিরভাগ অংশটি তারা বিদেশে পাচার করেছেন। যতক্ষণ পর্যন্ত সমাজে সে প্রেশার গ্রুপটা না সৃষ্টি হচ্ছে, অথবা যে প্রেশার গ্রুপটা হয়তো আমরা দেখছি যে 5ই আগস্টের পরে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমরা সাস্টেন করতে না পারি ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু আমার আশঙ্কা হচ্ছে অতীতে আমরা যা দেখেছি তার কোনো না কোনো কিছু ভবিষ্যতে হয়তো তার ফেরত আসার সুযোগ হতে পারে। ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ বাতিলের দাবিতে আজও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। জুরাইন এলাকায় সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করেছেন চালকরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে সড়কে যান চলাচলের পাশাপাশি বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রুটের রেল চলাচলও। গালমান শফির রিপোর্ট। রাজধানী থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে নিতে হাইকোর্টের নির্দেশের পর থেকেই ক্ষুব্ধ এ বাহনের চালকরা। এ ধরনের রিকশা তুলে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলেও চালানোর অনুমতি বহাল রাখার দাবিতে শুক্রবারও রাস্তায় ছিলেন চালকরা। রাজধানীর জুরাইন এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা সড়কের পাশাপাশি রেলপথে অবস্থান নেন। দুপুরের দিকে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে শুরু হয় বাকবিতণ্ডা। পরে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। রেলপথ অবরোধের কারণে নারায়ণগঞ্জ ও নকশিকাথা কমিউটার ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতেছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতেছি না। হ্যাঁ, অনেক কষ্ট হইতেছে, ভোগান্তি হচ্ছে। এটা কিছুতে এই আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না, কারণ এগুলি একটু কিছু হইলেই তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে। বিকেল 3টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর 1 ঘন্টা পর শুরু হয় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়ে মানুষ। সকাল 11টা 20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসে সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।
এখন অস্থির আলুর বাজার। পুরনো আলু 70 টাকা আর নতুন আলু বিক্রি হচ্ছে 130 থেকে 40 টাকা করে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে 100-র উপরে। এদিকে বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি। মাছও সাধারণের নাগালের বাইরেই। শুভ মাহফুজের রিপোর্ট। মৌসুমের এই সময়ে বাজারে নতুন আলু আসতে থাকায় প্রতি বছরই কমতে শুরু করে পুরনো আলুর দাম, কিন্তু এবার ব্যতিক্রম। চলতি বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সাধারণের খাদ্য তালিকার অত্যাবশ্যক এই উপাদানটি। 70 টাকা কেজি করে আলু নিতে আসি ভাই, অনেক বেশি আলুর দাম। যে পেঁয়াজের দাম কিন্তু আস্তে আস্তে কমতেছে, পারে নাই, কিন্তু আলুর দামই মারাত্মক। আলুর দাম 70 টাকা কেজি, পেঁয়াজ 120 টাকা কেজি। আপনি যখন 500 টাকা বাজারে নিয়ে এলে আলু আর পেঁয়াজে কিনে এলে আর বাদ বাকি টাকা আমরা ঘরে কিনে নিব। বাজারে শীতকালীন সবজিরও কমতি নেই। সব ধরনের সবজির রয়েছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দু একটি বাদে বেশিরভাগেরই দাম 80 টাকার উপরে। যদিও অ্যাভেলেবেল সবকিছু, কিন্তু সেইভাবে কমে নাই এখনো দাম। আগের তুলনায় একটু কম, বাট অত কমে নাই। সিম বেচতে মনে করেন 80 টাকা কেজি, বরবটি বেচতে 80 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, তারপরে আপনার উস্তা বেচতেছি 80 টাকা কেজি। দাম কমতেছে না, আমদানি যথেষ্ট, শীতকালীন সবজি যথেষ্ট পরিমাণে বাজারে দেখা যায়। মাছের বাজারেও একই চিত্র। ইলিশ সহ প্রায় সব মাছেরই রয়েছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। চিংড়ি মাছ এটা আমরা এখন 800-900 করে চাচ্ছে, এটা আমার বাজেটের ভিতরে নাই। এখন আমার টার্গেট হচ্ছে 1 কেজি নাও, বাধ্য হয়ে আমার আধা কেজি নিতে হচ্ছে। সাধারণ মানুষের হয়তো বা যেটা পছন্দ করে আসবে সেটা নিতে পারবে না, তাকে হয়তো অন্য দিক থেকে কম্প্রোমাইজ করতে আসবে। সরকারের পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম না কমায় হতাশ ক্রেতারা। সবকিছুর দামই ঊর্ধ্বগতি। আমরা ভাবছিলাম নতুন যে আসছে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছুর দাম একটু কমবে, কিন্তু আসলে আমরা সেরকম পাচ্ছি না। মধ্যবিত্তের কয় সীমার বাইরে এখনো, আর একটু দাম কমলে আমাদের জন্য একটু ভালো হয়। আমাদের আয় তো বাড়ে নাই, কিন্তু আমাদের অনেক চলতে কষ্ট হচ্ছে, এটাই সব। এটা সবার মুখে, জনগণের সবার মুখে এইটা। কিন্তু সরকারের একটা উচিত যে সিন্ডিকেট ব্যবসাকে ধ্বংস করে ফেলা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে ব্রয়লার 170 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা। একটু 10 টাকা কম আছে, ব্রয়লার 170, গত সপ্তাহে হচ্ছে আমরা 180। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আদানির সঙ্গে চুক্তির বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারীর পল্লী বিদ্যুৎ সমিতি সম্মেলন কক্ষে সকালে রংপুর, দিনাজপুর ও নীলফামারী সহ 3 অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। পরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন রেলপথ উপদেষ্টা। এ সময় ফাউজুল কবির খান অভিযোগ করেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বাহারি রেল স্টেশন তৈরি করেছে আওয়ামী লীগ। রেলের অবৈধ জমি উদ্ধারের আশ্বাসও দেন তিনি। এদিকে চট্টগ্রামে 400 বছরের পুরনো আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সংস্কার ও সম্প্রসারণ করে আইকনিক মসজিদে রূপান্তরের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে মসজিদটির পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন। গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি মসজিদ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AFM হাসান আরিফ। এ সময় তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি তাদের অভ্যন্তরীণ। অন্যদিকে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের 9ম আসর অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। নতুন করে ভোটার তালিকা করে আগামী বছরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় তিনি এই দাবি জানান। দুলু অভিযোগ করেন, দেশ ভালোভাবে চলছে না। ঢাকা শহরে একজন মানুষ সকালে বের হলে যানজটের কারণে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। পুলিশ প্রশাসন থেকে সব জায়গা এখনও স্থবির। অন্তর্বর্তী সরকারের মধ্যে এখনও আওয়ামী লীগের ভূত রয়ে গেছে বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রাস্তার মধ্যে বহু জায়গায় প্রতিবন্ধকতার মধ্যে হয়েছে, অর্থাৎ পুলিশ প্রশাসন সকল জায়গায় আজকে স্থবির, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমরা মনে করি যে আজকে এই সরকারের মধ্যে এখনো আওয়ামী লীগের ভোট এখনো রয়েছে। নতুন করে ভোটার তালিকা করে একটা আগামী বছরের মধ্যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে, কারণ আমরা মনে করি দেশ যেভাবে চলছে, আমি মনে করি ঠিক সঠিকভাবে
ভালোভাবে চলছে না। দেশে প্রতিরক্ষার পাশাপাশি সব সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, একটি গণমুখী ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিমান বাহিনীর সদস্যরা যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করছে, এমনকি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও ব্যাপক ভূমিকা রাখবে। মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারদের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁয়ে বিএফ শাহীন হলে এবার 29 জনকে এই সংবর্ধনা দেওয়া হয়। বিমান বাহিনী প্রধান জানান, অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার, ক্ষেপণাস্ত্র এমনকি ওভারহোলিং প্রযুক্তিতে বাহিনী সমৃদ্ধ। এছাড়া সকল বিমানবন্দরের নিরাপত্তা, ফ্লাইট ওঠানামা সহ সার্বিক কার্যক্রমে ভূমিকা রাখায় দৃশ্যপট বদলে গেছে উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান। দেশের গণ্ডি পেরিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বিমান বাহিনী বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জমকালো আয়োজনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটার মুক্ত মঞ্চে সম্পন্ন হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় নৃত্য উৎসব সিজন 6। শুক্রবার রাতে কুয়েট ধ্রুপদী নৃত্যশিল্পী সমিতি আয়োজিত এই প্রতিযোগিতায় খুলনার 3টি সহ 8টি বিশ্ববিদ্যালয়ের প্রায় 150 নৃত্যশিল্পী অংশ নেয়। নৃত্য প্রতিভা খুঁজে বের করতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা বাড়াতে নেওয়া হয়েছে ব্যতিক্রম এই উদ্যোগ। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আয়োজক কুয়েট ধ্রুপদী নৃত্যশিল্পী সমিতির সভাপতি নাফি উল্লাস ও কৌশিক হালদার উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার বাংলা ভিশন। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে। রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিম কার্ডিয়াকের নির্বাহী প্রধান প্রফেসর ডাক্তার এম এ রশিদ। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর আবুল কাশেম। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এখন নির্বাচনী রোডম্যাপ চায়। বিকালে সিরাজগঞ্জের চৌহালি সরকারি ডিগ্রি কলেজ মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে। দেশটাকে সঠিক পথে নিতে না পারলে ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপি নেতাকর্মীদের আত্মদান বৃথা হয়ে যাবে। বিকালে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সেই গণতন্ত্রকে শেখ মুজিব বাকশাল কায়েমের মাধ্যমে ধ্বংস করেছে। সন্ধ্যায় মুন্সিগঞ্জের লোহজংয়ে কনকাসার ইউনিয়নের সিংহেরহাটি মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায়, তাই মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। শুক্রবার শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় তিনি একথা বলেন। নয়ন বলেন, 5 আগস্টের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষের মন জয়ের নির্দেশনা দিয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শ্রমিক দলের কর্মী সমাবেশ হয়েছে শরীয়তপুরে। পূর্ব ডামুড্ডা ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে হাওলাদার বাজারে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দল শরীয়তপুর জেলা সভাপতি হাজি এম এ কায়ুম চুন্নু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সমাবেশে বক্তারা বলেন, গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতেই হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পদক্ষেপ নিতে চায় তারা ফ্যাসিবাদের দোসর। চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক সমাবেশে তিনি কথা বলেন। নানা আয়োজনে সোশ্যাল ইসলামী ব্যাংক এর 29তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম।
আগামী বছরকে নবজাগরণের বছর উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরকানুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, নাজমুস সায়াদাত, পরিচালক মোর্শেদ আলম খন্দকার, আনোয়ার হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঞ্চস্থ হয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত ঠাকুমার ঝুলির গল্প থেকে নৃত্যনাট্য বুদ্ধভূতুম ও কলাবতী রাজকন্যা। স্কলাস্টিকা গুলশান ও বনানী জুনিয়র শাখার উদ্যোগে বার্ষিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। বিশেষ অতিথি ছিলেন স্কলাস্টিকার প্রতিষ্ঠাতা ইয়াসমিন মুর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন গুলশান ও বনানী জুনিয়র শাখার অধ্যক্ষ সৈয়দা ফাদা ফারহানা আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হাঁটুন, সুস্থ থাকুন, এই ব্যানারে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে র্যালি হয়েছে। র্যালিতে প্রায় ৮ শতাধিক মানুষ অংশ নেন। জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য ঢাকা সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ প্রতি বছর এই র্যালির আয়োজন করে। গণ সচেতনতামূলক এই র্যালিটি মিরপুরে অবস্থিত সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়। ঢাকা জাতীয় উদ্যান প্রাঙ্গণ ঘুরে আবারও নিজ প্রাঙ্গণে এসে শেষ হয় র্যালিটি। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডক্টর LS হালদার বলেন, সুস্থ থাকতে হলে নিয়মিত হাঁটতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল বলেছেন মির্জা ফখরুল। সার্বভৌমত্ব ধ্বংসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ নেতাদের। ভোট নিয়ে মানুষের আস্থা অর্জনে বড় চ্যালেঞ্জ মনে করেন নতুন সিএসসি। রবিবার শপথ, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশা সংস্কার কমিশনের। ফ্যাসিবাদ প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুর রহমানের। গুমের সাথে জড়িতরা রাজনীতি করতে পারবেন না বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেশে বিশ্বমানের একটি ব্যাংকও নেই বলেছেন অর্থ উপদেষ্টা। ব্যবস্থা না নিলে লুটপাট, খেলাপি ঋণের ঘটনা ফিরে আসবে শঙ্কা সানেমের। শুক্রবারও রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। জুরাইনে রেলপথ অবরোধ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা একটা দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।